আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যাচ্ছি একটু ব্লাড টেস্ট করাতে। নতুন শহরে ভার্জিনিয়াতে আসার পর থেকেই আমরা একজন ডক্টর খুঁজছিলাম রেগুলার চেক আপের জন্য। আর আপনারা তো জানেনই, এদেশে হঠাৎ করে ডক্টরের দেখা পাওয়া আর ভগবানের দেখা পাওয়া অনেকটা একই রকমের। আরও বিশেষ করে বছরের এই মাঝামাঝি সময়টায় যদি অন্য কোনো শহর চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়াটা খুবই চাপের। প্রায় কয়েক মাস অপেক্ষা করার পর অবশেষে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তাই ভাবলাম এতদিন পর যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েই গেছি, তাহলে একটা রেগুলার চেক আপ করিয়েই নিই, যাতে পরবর্তীকালে অন্য কোনো অসুবিধে হলে ডক্টর পেতে অতটা কষ্ট করতে না হয়। তো সেই জন্যেই আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ঘর থেকে খুব বেশি একটা দূরে না, ওই 15 মিনিট মতন সময় লেগেছে এখানে আসতে। আর সকাল সকাল তো আমাদের খুব একটা বেরোনো হয় না। বাইরে বেরিয়ে দেখছি সকালের আকাশটা খুব সুন্দর আজকে। তো চলুন, আমরা চলে এসেছি। আজ সকাল সকাল না খেয়েই ব্লাড টেস্ট করতে এসেছি। যদিও সকালে খুব একটা খাওয়া হয় না, তাই খিদেটাও তেমন পাইনি। এখানে আসার পর আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি। একটা রেগুলার ফর্ম ফিল আপ করলাম, আর এখানে তার পরই ব্লাড নেওয়া শুরু হয়ে গেল। ব্যাস, এটার পরেই আমরা আবার সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে। ব্লাড দিয়ে আসার পথেই ভাবলাম একটু বেদানা নিয়ে যাই, তাই একবার ইন্ডিয়ান স্টোরে দাঁড়িয়েছিলাম। সেখানে তো বেদানা পাইনি, তাই আরেকটা স্টোরে এসেছি। এখানেও প্রথম দিকে পাচ্ছিলাম না বেদানা, তাই এখানে এসেছি বেদানার জুস নেওয়ার জন্য। তবে জানেন তো, এই বোতলের মধ্যে বন্ধ করা যে কোনো ধরনের ফ্রুট জুস দেখলেই না আমার ঠিক কেমন যেন একটা লাগে। যদি নিজে বানিয়ে খাই আর সামনাসামনি যদি কেউ বানিয়ে দেয়, তখন বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই জুসগুলো না নিয়ে ফিরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এরকম ছোট ছোট কন্টেনারের মধ্যে বেদানা বিক্রি হচ্ছে। তো কী আর করার, অগত্যা কোনো উপায় না পেয়ে ভাবলাম এটাই দুটো নিয়ে যাই। আর এই যে দেখুন, বেরোনোর সময় দেখলাম এখানে রং বেরঙের নানান ধরনের কুমড়ো রাখা রয়েছে। আর এগুলো দেখতে এত ভালো লাগছিল। আপনারা তো জানেনই, বিদেশের বেশিরভাগ দেশে হ্যালোইন খুব জনপ্রিয় একটি উৎসব। কয়েকদিন পরেই সেটা শুরু হবে। আর সেই জন্য এখন যে কোনো স্টোরে গেলে এরকম সুন্দর সুন্দর রং বেরঙের কুমড়ো দেখা যায়। তবে জানেন তো, এগুলো খাওয়ার জন্য না, ওই হ্যালোইনের সময় ডেকোরেশন করার জন্যই বিক্রি করা হয়। তো যাই হোক, এরপরে আমরা ঘরেও চলে এসেছিলাম। আর আজ তো শুধু আমি একাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ও পায়নি, ও আবার অন্য আরেকটা দিনে পেয়েছে। আর এই সময় না ঘরে এসে ভাবছিলাম অন্য কিছু খাবো, তবে আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, চাইলেই তো সব কিছু আর খেতে পারবো না। তার মধ্যে ও একটু পরে বেরিয়ে যাবে। আর আজ যেহেতু আমরা অনেক সকাল সকালে বেরিয়েছিলাম, তাই ওকে কফিটাও দিতে পারিনি। তাই আসার পর ওই ঢুকেছে রান্নাঘরে আজকে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আর এখানেও বানিয়েছে পেঁয়াজ ছাড়া চিড়ের পোলাও, আর ছোট ছোট ক্লিপও তুলে রেখেছে যাতে আমি এগুলো ভ্লগে অ্যাড করতে পারি। পেঁয়াজ ছাড়া আগে কখনো আমি চিড়ের পোলাও বানাইনি, ওকেই দেখলাম প্রথম এভাবে বানিয়েছে। তবে খেতে খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। আর আমরা এই বাইরে বসে বসে খাবার খেতে খেতে দেখছিলাম সামনে যে গাছটা রয়েছে, ওই গাছে একটা কাঠবিড়ালি অনেকক্ষণ ধরে কিছু একটা খাচ্ছিল আর একটু শব্দও করছিল। এই যে দেখুন, অনেকক্ষণ ধরে দেখার পর বুঝলাম ওর হাতে একটা বাদাম ছিল, যেটা ও এতক্ষণ শব্দ করে খাচ্ছিল। তো যাই হোক, চলুন, এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আরও এখন বেরিয়ে যাচ্ছে ওর নিজের কাজে। আরও দেখেছেন কাঠবিড়ালিটা এখনও এখানে বসে রয়েছে। তো যাই হোক, ও এখানে বসে থাকুক, ততক্ষণে চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আপনাদেরকে তো কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমার আলু গাছ থেকে কুড়ি বেরিয়েছিল, আর আজ দেখুন এতে ফুলও হয়েছে। আর এত সুন্দর ফুলগুলো ছিল, অনেকটা ওই বেগুন গাছের ফুলের মতন দেখতে। হালকা পিঙ্ক কালার ছিল, তার মাঝখান থেকে এরকম হলুদ একটা মঞ্জুরি বেরিয়েছে। আর আলু গাছগুলো দেখুন অনেকটাই লম্বা লম্বা হয়েছে। আর এখানে যে ছোট উচ্ছে গাছটা লাগিয়েছিলাম, ওটাতে জানেন তো ছোট ছোট উচ্ছেও ধরছে।
আর যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম সেটা থেকে 2-1টা লঙ্কা তো হচ্ছে, তবে মনটা আমার খুব খারাপ লাগে এটা ভেবে প্রথম দিকে যে নয়নতারা গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো গরমে মারা গেছে। তো যাই হোক, চলুন এবার ঘরের দিকে যাই। এদিকে ও বেরিয়ে যাওয়ার পর আমার খুব একটা কাজ এখন আর নেই, আর সময়ও খুব একটা হয়নি, ওই 9:30 মতন বাজে। তো ভেবেছিলাম এখন 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তারপর বাকি কাজগুলো শুরু করব। যাওয়ার সময় দেখছিলাম আমাদের কিছু জিনিস অর্ডার করা ছিল, যেগুলো এর মধ্যে এসে পৌঁছেছে। তো ভাবলাম এগুলো আগে বের করে জায়গা মতন রেখে তারপরে যাই ঘুমোতে। কিছু টিফিন বাটি অর্ডার করেছিলাম, যেগুলো এসেছে। আর এই বাটিটা না আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে। এর মধ্যে 3টে সেকশন রয়েছে। বিশেষ করে এই লিডটা এত সুন্দর, যদি লিকুইড কোনো খাবার দেওয়া হয় একটা ওপরের গায়ে পড়েও যাবে না, বেশ ভালো। আর এই যে বাকি 2টো বাটি রয়েছে, এগুলোরও 2টো করে সেকশন তো রয়েছে, কিন্তু এগুলোই ড্রাই খাবারের জন্য ঠিকঠাক। লিকুইড খাবারের জন্য আগের যে বাটিটা দেখালাম ওটা ঠিকঠাক। তো যাই হোক, চলুন। সব কটা বাটি আমাদের খুব পছন্দ হয়েছে। মাঝে মাঝে ওকে কিছুটা ঘরের খাবারও দিয়ে দিই, তার জন্য এগুলো নেওয়া। আর মাঝে মাঝে যদি এদিক ওদিক ঘুরতে যাই তখন এগুলো না খুব কাজে আসে, সেই জন্যই নিয়ে নিলাম। ভেবেছিলাম ঘুমোতে যাব, তো হঠাৎ করে বাটিগুলো যেহেতু চলে এসেছে, ভাবলাম এগুলোকে একটু গরম জল দিয়ে মেজে ধুয়ে রেখে যাই, তারপরেই নয় ঘুমোতে যাই। আর এই সকাল সকাল উঠে না আজকে ঘুমও পাচ্ছিল, আর সকাল সকাল একটু দুর্বলও লাগছিল। তো ভাবলাম এখন একটু 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর নয় বাকি কাজগুলো করব। তো চলুন এবার যাওয়া যাক। আর এদিকে 2 ঘন্টা ঘুমানোর নাম করে ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। অনেকটা ইচ্ছা করে উঠিনি, যেহেতু দুপুরের দিকে আমার খুব একটা সেরকম কাজের তাড়া নেই। আর তাছাড়াও সকালের দিকে তো একটু ভারী ব্রেকফাস্ট করেছিলাম, সেই জন্য খিদেটাও খুব একটা পাইনি। আর যেহেতু এত বেলা করে আবার ঘুম থেকে উঠেছি, তাই একবারে স্নানটাও সেরে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আজ বাইরে দেখলাম বেশ গরম পড়েছে, তাই বাইরেই মেলে দিলাম। খুব বেশি জামা কাপড় না হলে আমি নিজে হাতে কেচেই বাইরে মেলতে দিয়ে দিই। তো যাই হোক, দুপুরের কাজ এদিকে আমার মোটামুটি শেষ। আর কয়েকদিন ধরে তো আমরা পুজোটা দিচ্ছি না, তাই এখন সোজা এসেছি রান্না করার জন্য। ভাগ্যিস দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছি, তাই শরীরটা এখন একটু ভালো লাগছে। আর সেদিন ইন্ডিয়ান দোকান থেকে এই পনির আর একটু ফ্রোজেন পটল নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আজ এই পনির, পটল আর আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। তো চলুন পনিরগুলো এদিকে কেটে নিই। তো চলুন আজকে দুপুরের এই রান্নার জোগাড় করতে করতে আপনাদের করা একটা কমন প্রশ্নের উত্তর দিই। আপনারা ভ্লগের মাধ্যমে আমাকে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন, তবে সেগুলো আমি এখনও উত্তর দিয়ে উঠতে পারিনি। তবে ধীরে ধীরে চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আপনারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করেছেন বা করে থাকেন, তার মধ্যে একটা প্রশ্ন আপনারা অনেকেই বলেছেন, আমার যেহেতু বাংলাদেশে বিয়ে হয়েছে, সেখানকার ভাষা বুঝতে আমার প্রথম দিকে কোনো অসুবিধে হয়েছিল কি না, বা অনেক কিছুই তো আছে যেগুলো আমাদের ভাষা থেকে সম্পূর্ণ আলাদা, সেই সব বিষয় নিয়ে আপনারা একটু জানতে চেয়েছেন আমার কাছে। তো চলুন আজকে আপনাদের সেটাই বলি। আর এদিকে পনির কাটতে কাটতে আমি আবার একপাশে চাও বসিয়ে দিয়েছিলাম। আর এখন চা খেতে খেতে বাইরে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে। বেশ ভালোই লাগে রান্না করতে আসলে, যখন দেখি জানলা দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে, সেই ফিলিংসটা খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন এবার বাকি কথাটা আপনাদের বলি। আমার কাছে বাংলাদেশের ভাষা শেখাটা ছিল খুব আনন্দের, আর অনেক ছোটোবেলা থেকে আমি বাংলাদেশের অনেক ভাষাই বলতে পারি।
আর সেটা কিভাবে হলো সেটা বলতে গেলে আমার একটু পেছনে যেতে হবে। আপনাদেরকে তো আগেও ভ্লগে বলেছি, আমার বাপির ভিটে ছিল বাংলাদেশে, মানে আমার বাপির ছোটোবেলা কেটেছে বাংলাদেশে। এরপর যখন ওই মুক্তিযুদ্ধ হলো তখন আমার বাবা, জ্যাঠা, কাকা, ঠাকুমা, পিসিরা সবাই এদেশে চলে আসে। এরপর থেকে তাদের পড়াশুনো থেকে শুরু করে চাকরি সমস্তটাই এদেশে হয়। তবে যত যাই হোক না কেন, মাতৃভাষা পরিবর্তন করা কখনোই কারোর পক্ষে সম্ভব হয় না। আমার বাপির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তবে আমার মা ছিল এদেশীয়। এর পর আমার বাপির কর্মসূত্রে আমার মা, বাপি আর ঠাকুমা একই সঙ্গে কোয়ার্টারে থাকতো। তারপরে তো আমরা হই। আর আমাদের দু বোনের মধ্যে আমার দিদি ছোটোবেলা থেকে খুব শান্ত ছিল, তবে আমি ছিলাম খুব দুষ্টু। আর আমার ঠাকুমা ছিল আমার পরম বন্ধু, মানে আমি কোনো অন্যায় করলে সেগুলো কি করে ঢাকতে হবে সেটা আমার ঠাকুমা খুব ভালো করেই জানতো। সেই জন্য ঠাকুমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল ছোটোবেলা থেকে। আর তাই ঠাকুমার সঙ্গে যেহেতু আমি বেশি থাকতাম, তাই ঠাকুমার ওই ভাষাগুলো আমি শিখেছি। অনেক সময় তো মা বারণ করতো, বকাও দিত, তবে ওই যে হয় না, যে জিনিসগুলো বেশি বারণ করে সেগুলোই যেন বেশি শিখতে ইচ্ছা করে। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। আর ঠাকুমার কথাগুলো যেহেতু একটু অন্যরকম লাগতো, তাই ঠাকুমার কথা শুনে ঠাকুমাকেই নকল করে করে শোনাতাম। যেমন আমার ঠাকুমা বলতো, কী রে স্কুলে যাবি না, খাইছিস, কোথায় যাইতেছিস, কী রে কী করতেছিস, বই পড়িস না কেন। এই ধরনের কথাগুলো আমি ঠাকুমার কাছ থেকে শিখে শিখে নকল করা শুরু করি। আর তাছাড়াও আমার বাপিও অনেকটা এই ধরনের কথা বলতো, তাই আমার এই বাংলাদেশের ভাষা শেখাটা অনেকটা ঠাকুমা আর বাপির কাছ থেকে। তবে বাংলাদেশের সব জায়গার ভাষা তো একরকম না, কিছু কিছু জায়গা আছে যেখানকার ভাষা আমি একেবারেই বুঝতে পারি না। তবে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানকার ভাষা খুব একটা পার্থক্য না আমাদের দেশের থেকে, বা খুব একটা বুঝতেও আমার অসুবিধা হয়নি। ওই যে যার জন্য আমি ক্রেডিট সবসময় আমার ঠাকুমাকে আর বাপিকেই দেব। কিন্তু এত কিছুর পরেও আমার বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি কিছু কিছু নতুন নতুন ভাষা শিখেছি, যেগুলো আমি আগে জানতাম না। যেমন ওই ইচা মাছ বলা হয় চিংড়ি মাছকে, এটা জানতাম না। রাঁধুনিকে ছোটস বলা হয়, এটাও জানতাম না। আরও আমাদের দেশে যেমন আমরা ননদকে ননদই বলি, তবে বাংলাদেশে বড় ননদকে ননাস বলা হয়, আর ছোট যে ননদ থাকে তাকে ননদই বলা হয়। আরও ধনেপাতাকে সজপাতা বলা হয়। আরও খুব রিসেন্ট আমাকে একজন জিজ্ঞাসা করেছেন, বাংলাদেশে স্বামীকে কি জামাই বলা হয় নাকি, আর লঙ্কাকে বাংলাদেশে মরিচ বলা হয় নাকি। হ্যাঁ, লঙ্কাকে মরিচ বলা হয়, আর অনেকে স্বামীকে জামাই বলে থাকেন। তো যাই হোক, এটাই ছিল আমার বাংলাদেশি ভাষা শেখার কাহিনী। বেশিরভাগটা আমার বাপি আর ঠাকুমার কাছ থেকে শিখেছি, আর বাকিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর আমার হাজব্যান্ড সম্পূর্ণই বাংলাদেশি ভাষায় কথা বলে। তাছাড়াও আমার যেখানে বিয়ে হয়েছে, মানে বিক্রমপুর, সেখানকার ভাষা এতটাও অন্যরকম না যেটা আমি বুঝতে পারবো না, বা ওটা শুনলে আপনারা অনেকেই বুঝে যাবেন। বেশিরভাগ বিক্রমপুরের ভাষাতে ওই যাইসনি, খাইসনি এইগুলো ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে বাংলাদেশি ভাষাটা খুব কিউরিসিটি নিয়েই শিখেছি, আর আমার খুব ভালো লেগেছে ভাষাটা শিখতে। এখন আমি অনেকটাই বলতে পারি, বরং আমার বলতে অনেক ভালোও লাগে। তবে জানেন তো, ছোটোবেলা থেকে যতই আমার বাপিকে আর ঠাকুমাকে নকল করি না কেন, আমার ভারতবর্ষে আমার যেটা মাতৃভাষা, কখনোই আমি সেই ভাষাটার জায়গায় বাংলাদেশি ভাষাটাকে আনতে পারিনি। প্রয়োজনে অপ্রয়োজনে মাঝে মাঝে বাংলাদেশি কথা বের হলেও শেষমেশ আমার মুখের ভাষা এইটাই ছিল, যেটা আমার মাতৃভাষা। আর ঠিক সেরকমই আমার বাপি ঠাকুমা কখনোই তাদের মাতৃভাষার পরিবর্তে আমাদের ভারতবর্ষের এই বাংলা ভাষা বলতে পারেনি। সব সময় বাংলাদেশি ভাষাই বলেছেন, কারণ বাংলাদেশের ওই ভাষাটুকুই তাদের মাতৃভাষা ছিল। আর আমার সেটাই মনে হয়, যার যার মাতৃভাষা সেটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, আর করা উচিতও নয়। আর ঠিক তেমনই আমরা দুজনেই আমাদের দুজনের ভাষাকে খুব সম্মান করি। আমি যেমন কখনো কোনো কথা বলতে গেলে আমাদের দেশের বাংলা ভাষাটাই আগে বের করি, ঠিক আমার হাজব্যান্ডও সেরকমই কথা বলার সময় আগে বাংলাদেশি ভাষাটাকেই বের করে। আর সেটাই করা উচিত, কারণ নিজের দেশের ভাষায় কথা বলবো আর নিজের দেশের ভাষাকে নিয়ে প্রাউড ফিল করব, এটা তো খুবই স্বাভাবিক। তাই আমি কখনো কথা বলতে গেলে সবসময় বাংলায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আমার হাজব্যান্ডও সেরকম, আগে কথা বলতে গেলে সে বাংলাদেশি ভাষাটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এটাই করা উচিত,
এভাবেই আমরা দুজন দুজনের ভাষা রপ্ত করে ফেলেছি, আর আমার দুজন দুজনের ভাষা বুঝতে বা বলতে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আজ রান্না করে ফেললাম ঝিঙের জল বড়া, আর এখানে রয়েছে আলু, পটল আর পনিরের তরকারি। আর আজ অনেক সকালেই চিয়া সিড আর ফ্ল্যাক্স সিডের জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই রান্না করতে করতে খেয়ে নিলাম। আর আলু পটলের তরকারিটাই শেষের দিকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এটাও এখন রেডি হয়ে গেছে। আরও আজ ঘরে না একটু একটু করে অনেক রকমের সবজি রাখা ছিল, সেগুলো নষ্টও হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তা দিয়ে একটা পকোড়া বানিয়ে ফেলি। তো সব সবজি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যেই ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু বেসন এগুলো দিয়ে ভেজে নেব। আর এটা খেতেও না খুব ভালো লাগে। কিছুটা এখন বানিয়ে নেব আর কিছুটা রেখে দেব ও আসলে গরম গরম ভেজে দেওয়ার জন্য। চলুন, আজ আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছুই রান্না করে ফেলেছি। আর তাছাড়াও নিরামিষ কোনো কিছু রান্না করতে না আমার মনে হয় সময় বেশি লাগে আর ঝামেলাটাও একটু বেশি। তো যাই হোক, আর কয়েকটা দিনই রয়েছে আমাদের এই নিরামিষ খেতে হবে। আর এই পকোড়াটা হতে হতে ততক্ষণে বাকি কাজগুলোও গুছিয়ে নিই। এদিকে এই পটল, আলু আর পনিরের তরকারিটাও হয়ে গেছে। আর আজকে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে কোন সবজিতে কি কি দিয়েছি কিছুই বলতে পারিনি। তো যাই হোক, এদিকে আমার পকোড়াগুলোও হয়ে গেছে, আর এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়ব। অনেকক্ষণ হয়েছে কিছু খাইনি, খিদে তো পেয়ে গেছে। তো চলুন এখন এক এক করে খাবারগুলো নিয়ে বসে পড়ি, আর বেশি দেরি করব না। তো এখানে ছিল একটু পকোড়া, আর ওই ঝিঙের জল বড়া, আর আলু পটল পনির দিয়ে একটা তরকারি। ব্যাস, আজ দুপুরের মেনুতে আমাদের এটাই ছিল। আজ দুপুরের খাবার হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন আজকের এই দুপুরের খাবার নিয়ে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতন টাটা।